স্বাগত। আমি মৌসুমী চ্যাটার্জি আপনাদের সঙ্গে থাকব এবং অনেক গল্প করব। আজ বৈঠকের এই পর্বে আবার আমরা একজন নতুন অতিথিকে নিয়ে চলে এসেছি। আজকের অতিথি ডক্টর অনিরুদ্ধ কুমার। ডক্টর কুমার তারাপুরের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন। জেনারেল ম্যানেজার পোস্ট থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। চলুন চলে যাওয়া যাক ডক্টর কুমারের সঙ্গে আলাপচারিতায়। নমস্কার দাদা। নমস্কার, ধন্যবাদ। বৈঠকে আপনাকে স্বাগত। দাদা, আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। যেমন ধরুন আপনার জন্মস্থান, পড়াশোনা, চাকরি ইত্যাদি বিষয়। জন্মস্থান বলতে আমি বলতে পারি যে আমার ডেট অফ বার্থ, ডেট অফ ইয়ার ইজ 1965। আমার জন্ম হয়েছিল কলকাতায়। তবে কলকাতায় আমার বেশি দিন ছিলাম না। কলকাতায় থেকে আমার যখন 1 বছর বয়স, তখন আমার বাবা বৈদ্যবাটি, হুগলি জেলার একটা শহর, তো ওখানে একটি বাড়ি কিনে 1 বছর বয়সে আমি বৈদ্যবাটিতে চলে আসি। তারপর থেকে আমার শৈশব, কিশোর সমস্ত কিছু বৈদ্যবাটিতেই হয়েছে। তো বৈদ্যবাটিতে আমার প্রথম পড়াশোনা হয়েছিল 1 to 4, যেটা প্রাইমারি, সেটা আমি পড়েছিলাম একটি বালিকা বিদ্যালয়, বৈদ্যবাটি উত্তরপাড়া বালিকা বিদ্যালয়। যদিও স্কুলের নাম বালিকা, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোএডুকেশন স্কুল ছিল। তো ওখানে আমি ওখান থেকে 4 পড়ি। 5 থেকে 10 পড়েছিলাম বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, অনেক পুরনো স্কুল। ওতে অনেক ইভেন স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা পড়াশোনা করেছিলেন। প্রায় 100 বছরের পুরনো স্কুল। তো ওখান থেকে 10 পাস করার পর আমি 11-12 পড়ি হুগলি কলেজিয়েট স্কুল, যেটা চুচুড়াতে। ওখান থেকে 11-12 করার পর বিএসসি করি আমি হুগলি মহসিন কলেজ, ফিজিক্স অনার্স নিয়ে। তারপর মাস্টার ডিগ্রি এমএসসি আবার বর্ধমান ইউনিভার্সিটি। তো বর্ধমান ইউনিভার্সিটিতে এমএসসি করার পর আমি যোগ করি এখানে বিআরসিতে জয়েন করি। আর বিআরসিতে জয়েন করার পর যেগুলো পড়াশোনা হয়, যেটা পিএইচডি আমি এখান থেকে কমপ্লিট করি ফ্রম বম্বে ইউনিভার্সিটি। আর তারপরে পোস্ট ডক্টরাল স্টাডিজ করি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, ইউএসএ। তো এটাই আমার মোটামুটি পড়াশোনার দিক। আর বাড়িতে আমরা টোটাল 5 ভাই বোন ছিলাম। আমার 3 দিদি এবং 1 দাদা, তার মধ্যে আমি সব থেকে ছোট ছিলাম। আর আমার বাবা ছিলেন একজন রেলওয়ে কর্মচারী, মা হাউসওয়াইফ। আচ্ছা দাদা, আপনাকে দেখলে কিন্তু একেবারেই মনে হয় না যে আপনার রিটায়ার করার মতো বয়স হয়েছে। তো নিজেকে এরকম ফিট রাখার রহস্যটা? সেটা সত্যি কথা বলতে কি, আমারও মাঝে মাঝে মনে হয় যে আর 2-3 বছর চাকরিতে থাকলে তো ভালোই হতো। একদম। বাট আলটিমেটলি গভর্নমেন্টের নিয়ম 60 বছর হলে যেতেই হবে। ফিটনেস রাখার জন্য একটা জিনিস আমি বলতে পারি যে চাকরির সঙ্গে পড়াশোনার সঙ্গে আমি এটাকে সবসময় কন্টিনিউ করেছিলাম সিন্স মাই চাইল্ডহুড, সেটা হচ্ছে স্পোর্টস, খেলাধুলা। যেমন আমি অ্যাক্টিভলি ক্রিকেট খেলতে শুরু করি যখন আমি ক্লাস 8-এ পড়ি। তো 8 মানে তখন আমি বলছি সালটা হবে 1978। আমি 1980 সালে মাধ্যমিক পাস করেছিলাম, 78। তো 78 থেকে অলমোস্ট 2005, 2005 সালে আমি ক্রিকেট খেলা মানে কম্পিটিটিভ ক্রিকেট ছেড়ে দিই। তো 78 সাল থেকে 2000 কত সাল বললাম, 2005 ধরো। আর সেটা ছাড়া যখন ক্রিকেট বন্ধ করলাম, তারপরে আমি শুরু করলাম টেনিস, লন টেনিস খেললাম, মাঝে কিছুটা সময় ভলিবলও খেলেছিলাম। আর 2009 থেকে 2025 এখনো পর্যন্ত যেটা আমার মেন কাজ, সেটা হচ্ছে রেগুলার জিম করি, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এভরিডে। তো সেইটা, আর তারপরে পরিমিত আহার, ঠিকঠাক খাওয়া, কোনো মেন্টাল প্রেশার না নেওয়া, সুস্থ জীবনের চাবিকাঠি, সেগুলো করেছি। একদম। আচ্ছা, তারাপুরে আপনার কত বছর হলো? তারাপুরে আমার এটা নিয়ে হলো 38 ইয়ার্স। আমি 1987 জুলাই মাসে এসেছিলাম। আচ্ছা, তো 38 বছর কমপ্লিট হলো। বাপরে, অনেক দিন হয়ে গেল। আচ্ছা দাদা, আপনি তারাপুরে এত বছর আছেন, আপনার যারা সহকর্মী অথবা আপনার থেকে জুনিয়র যারা, তারা অনেকেই মুম্বাই ট্রান্সফার চেষ্টা করেছেন এবং চলে গেছে, এখনো চেষ্টা করছে, সেরকম অনেক আছে। কিন্তু আপনি কখনো কি সেভাবে কোনো চেষ্টা করেননি? এত বছর এখানে রয়ে গেলেন। না, আমি ঠিক সেভাবে বোম্বে যাওয়ার জন্য কখনো চেষ্টা করিনি। কারণ প্রথম যখন আমি এসেছিলাম, দেখুন 2000 কিলোমিটার দূর থেকে যে কলকাতা থেকে আসছে, তার কাছে বোম্বে কি তারাপুর কি দুটোই সমান, সেই হিসাবে কোনো ডিফারেন্স নেই। যদি যাওয়ারই হতো তাহলে হয়তো কলকাতা যেতেই ভালো হতো। কিন্তু আমার বাবা আমাকে বলে গিয়েছিলেন যে মানে আমাদের জন্য চিন্তা করার জন্য তোকে কলকাতা আসতে হবে না। সো ইফ ইউ ফিল হ্যাপি অ্যাট মুম্বাই, দেন ইউ স্টে অ্যাট মুম্বাই। মুম্বাই মানে তারাপুরের কথা বলছি। তো আমার কলিগ যারা
বোম্বেতে ট্রান্সফার নেওয়ার চেষ্টা করেছে বা করেছিল, আমি জানি না কোন রিজন তারা গেছিল, হয়তো ব্যক্তিগত কারণ থাকতে পারে, অনেকের মেডিকেল রিজন থাকে। তারাপুরে সেই সময় মেডিকেল ফেসিলিটিস কম ছিল, এখনো কম আছে, সেই তুলনায় মুম্বাই অনেক সেটা মুম্বাই বেশি, অনেকে চলে গেছিলেন। আর প্রফেশনাল রিজনে আমার তারাপুর ছেড়ে যাওয়ার কোনো কারণই ছিল না, কারণ প্রফেশনালি আমার অফিসে যে কিছু কাজ বা অফিসে যে ধরনের প্রমোশন হয়েছে বা অফিসে যে ধরনের কলিগ ছিল, যে ধরনের ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, যে ল্যাবরেটরি আমি নিজে তৈরি করেছি, যে কাজগুলো করি, সেটার কোনো 2 নম্বর কোনো হওয়ার চান্স ছিল না। সুতরাং যেটা অলরেডি একটা এস্টাবলিশড জিনিস, সেটাকে ছেড়ে আবার একটা নতুন জায়গাতে যাওয়া, সেখানে আবার নিজেকে এস্টাবলিশ করতে হয়তো আরো 4-5 বছর লাগতে পারতো, তা আমি করতে পারবো কি না পারবো একটা কোশ্চেন ছিল। তো হোয়াই টু ওয়েস্ট টাইম অ্যান্ড যে জিনিসটা আমার অলরেডি আছে সেটাকে ছেড়ে কেন যাবো, সেটা একটা কারণ ছিল। আর 2 নম্বর কারণ ছিল অফকোর্স, যেটা পরে আমি বলতেই পারি, যে তারপর বেঙ্গল অ্যাসোসিয়েশন, যেখানে আমাদের মধ্যে তখন প্রায় 200 থেকে 100-200 বেঙ্গলি মেম্বার্স ছিল, এবং আমরা সমস্ত কিছু অনুষ্ঠান এখানে একভাবে সেলিব্রেট করেছি। তো এই অ্যাসোসিয়েশনটাকে ছেড়ে আবার ওখানে নতুন ভাবে জয়েন করা আমার ঠিক পছন্দ হয়নি। তারপরে কলোনি লাইফ ইজ ভেরি ভেরি গুড, হেকটিক সিটি লাইফ আমার কোনোদিন ভালো লাগেও নি, সেই জন্যই হয়তো তখন ছেড়ে গেছি, থেকে গেছিলাম। আচ্ছা দাদা, আমরা যতদূর জানি আপনি চাকরি করতে করতেই পড়াশোনা কন্টিনিউ করেছেন। তো আমরা শুনেছি যে আপনি মাস্টার ডিগ্রি করার সময় নানা রকম ফর্মুলা, ক্যালকুলেশন এইসব মেঝেতে লিখে করতেন। এই বিষয়ে যদি কিছু বলেন আমাদের। চাকরি করতে করতে পড়াশোনা বলতে আমি নিজের দিক থেকে এটা বলতে পারি, আমি যখন এমএসসি পার্ট 1 পড়ি তখনই আমি চাকরিটা পেয়ে যাই। চাকরি করার দিক থেকে ভগবান আমাকে যথেষ্ট দিয়েছেন, কারণ আমি বলতে পারি হয়তো পৃথিবীর মধ্যে খুব কমজনই আছে যে একদিনও আনএমপ্লয়েড কন্ডিশন দেখেনি। আমার জীবনে প্রথম চাকরিতে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা ছিল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসির চাকরি, যেটা বাড়ির লোকেরা কেউ জানতো না। তো চাকরি পাওয়ার পর হঠাৎ কলকাতার এলআইসির কিছু ইউনিয়নের লোক আমার বাড়িতে আসে, বাড়িতে এসে বাবাকে বলে যে আপনার ছেলে চাকরি পেয়ে গেছে, ওকে বলুন আমাদের ইউনিয়নে জয়েন করতে। তো বাবা তো হঠাৎ আকাশ থেকে পড়লো, কিভাবে পরীক্ষা দিল, কিভাবে চাকরি পেলো, বাবা কিছুই জানতো না। তো তারপরে যথারীতি আমি ধমক খেলাম, বলে যে এখন তোকে মাস্টার ডিগ্রি ছেড়ে এসব চাকরি ফাকরি কিছু করতে হবে না, ওদেরও বলে দিল চাকরি ফাকরি কিছু করবে না, আপনারা যান। তো অবভিয়াসলি আই কুড নট জয়েন এলআইসি, হয়তো ভালোই হয়েছিল। তার কদিন বাদে বন্ধুদের পাল্লায় পড়ে একটা বিআরসি ভ্যাকেন্সি এসেছিল, সেটাতে আমি অ্যাপ্লাই করি এবং বোম্বেতে আসি ইন্টারভিউ দিতে। এটা অবশ্য বাবা জানতেন, এবং ইন্টারভিউ দিতে আসার একটাই কারণ ছিল যে বোম্বে করতে আসা, কারণ আমাদের কাছে কলকাতার লোকেদের কাছে বোম্বে একটা স্বপ্ন, যে বোম্বের মতো শহরে যাব, সেখানে গিয়ে কি দেখবো না দেখবো, যেখানে অত ফিল্ম আর্টিস্ট থাকে, সেই জায়গাটা আসাই একটা বড় ব্যাপার ছিল। তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমি বোম্বেতে এসেছিলাম। ফর্চুনেটলি বলো বা আনফর্চুনেটলি বলো, এই চাকরিটা আমি পেয়ে যাই, এবং অ্যাজ ইউজুয়াল বাবা এটাতেও না বলে যে না তুমি এমএসসি কমপ্লিট করার আগে কোনো চাকরি বাকরি করবে না। কিন্তু সেই মুহূর্তে আমার ইউনিভার্সিটি, তখন এমএসসি পড়ছিলাম, তো ইউনিভার্সিটির প্রফেসররা বললো যে তুই এটা করিস না, আমার তো মনে হয় বিআরসির মতো ইনস্টিটিউশনে তোমার জয়েন করা উচিত, এবং আমি শিওর বিআরসি তোমাকে এমএসসি করার পারমিশন দেবে, তুমি এমএসসিটা পরে করতে পারো। সেই হিসাবে ওনারা বললেন যে তোমার বাবাকে একদিন ডাকো, আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই। তো এই কথা শুনে বাবা একদিন ইউনিভার্সিটিতে যান, প্রফেসরের সাথে কথা বলেন, অ্যান্ড প্রফেসররা যারা ছিলেন কয়েকজন সিনিয়র, ওনারা অ্যাটলিস্ট বাবাকে বোঝাতে সাহায্য করেন যে ও যদি যায় এটা ভালোই হবে, আপনার খারাপ কিছু হবে না, আপনি ওকে যেতে দিন। শেষ পর্যন্ত আমাকে ওটা জয়েন করা হলো। তো আমি এখানে জয়েন করার পরে প্রথম দিনই আমি আমার বসকে বললাম যে এমএসসি করছিলাম। আমি যখন জয়েন করলাম তখন এমএসসি পার্ট 1 পরীক্ষা ঠিক 1 মাস পরে। তো ওরা বললো এই বছর তো তোমাকে পারমিশন দেওয়া যাবে না, কারণ অফিসিয়াল ফর্মালিটিস টাইম লাগবে, তো উইল পারমিট ইউ, তুমি নেক্সট ইয়ার এমএসসি পরীক্ষাটা দাও। তো 1 বছর আমাকে ড্রপ করতে হলো, কারণ সেই মুহূর্তে আমার যদিও প্রিপারেশন ছিল, কিন্তু বিআরসি থেকে পারমিশন নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য যে টাইম গ্যাপটা দরকার সেটা তখন ছিল না। তো আমি নেক্সট ইয়ারে এমএসসি পার্ট 1টা পরীক্ষা দিই। এমএসসি পার্ট 2 সময় এখান থেকে ছুটি নিয়ে যাই। আমার বসেরা খুবই ভালো ছিলেন, আমার তো মনে হয় সেই মুহূর্তে হয়তো 1 বছরের মধ্যে আমাকে 8 থেকে 9 মাস ছুটি দিয়েছিলেন, এবং সেই সময়তে আমি গিয়ে পুরো এমএসসি পড়াশোনাটা করি, তারপরে পরীক্ষা দিই, এবং এমএসসি ইম্পর্টেন্ট যেটা ছিল যে ফার্স্ট ক্লাস পাওয়া। এমএসসি পাস তো হয়তো করেই যেতাম, কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়াটাই ইম্পর্টেন্ট ছিল। তো সেই সময় যা কিছু পড়াশোনা হতো, আমার মনে পড়ে ফিজিক্সে আমাদের কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স বা কোয়ান্টাম মেকানিক্সের কিছু কিছু ডেরিভেশন ছিল খুব বড়, সেটা হয়তো এক একটা ডেরিভেশন হয়তো 3 থেকে 4 পাতা লাগতো, যদি নর্মাল ফুল স্কেল সাইজে করো। আর বারবার তুমি যখন প্র্যাকটিস করবে, খাতা উল্টে উল্টে লিখতে লিখতে অসুবিধা হতো। কিন্তু আমাদের পুরোনো বাড়িতে আমার একটা বারান্দা ছিল, যেটা প্রায় 40 ফুট লম্বা এবং হয়তো 8 ফুট মতো চওড়া, ব্ল্যাক কালার, এবং তার উপর চক বা পেন্সিল দিয়ে ভালোভাবে লেখা যায়। আমি একদম পুরো মাথা থেকে শুরু করতাম, লিখতে লিখতে যেতাম।
সুতরাং পাতা উল্টে দেখার কোনো সিন নেই, পরিষ্কার দাঁড়িয়ে দেখতে পারতাম যে কোনটার পরে কি কি আসছে, একদম প্রথম থেকে শেষ করে এন্ড পর্যন্ত লিখতাম। একদম ব্যাপারটা খুবই ইউনিক ব্যাপার। হয়ে গেলে মুছে দিতাম, দিয়ে আবার নতুন করা। একদম। তো এটা আমার দেখতেও সুবিধা হতো, আর সেই সময়ে যাই হোক ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো সবার তো ভালো ছিল না, খাতার দামটা বেশি ছিল, সো বেজেট ইউজ করতাম, ইউজেবল। মানে একটা বড় স্লেটের কাজ বড় করতে স্লেটের হয়েছে কাজ এটা। করতো, yes। তো দাদা এই যে স্টুডেন্ট লাইফে চাকরি, তারপরে চাকরির সঙ্গে সঙ্গে পড়াশোনা, জীবনের স্ট্রাগলটা ছিল তো? জীবনের স্ট্রাগল দেখো, আমরা যারা মোটামুটি মধ্যবিত্ত পরিবার থেকে আসি, স্ট্রাগলটা সবসময় থাকে। সেই হিসাবে পড়াশোনার জন্য স্ট্রাগলটা আমি সেভাবে কিছু বলবো না, কারণ পড়াশোনার জন্য যেটুকু করার আমার বাবা মা বা দাদা দিদিরা করেছেন, কিন্তু টেনশন যেটা ছিল যে আমি পড়বো এবং কত মার্কস পাবো, সেই স্ট্রাগলটা এবং সেই চিন্তাটা সবাই ছিল। এবং সেদিক থেকে আমি বলতে পারি আমার প্রথম সার্ভিস জীবনে আমার বসেরা যারা আমি পেয়েছিলাম অফিসে, ওরা যথেষ্ট সহানুভূতিশীল ছিল আমার প্রতি, এবং আমি যখনই বলেছি ছুটি চাই তুমি ছুটি দিই, আমি বললাম প্রথম 3 বছরে আমি হয়তো সর্বসাকুল্যে আমার মনে হয় না আমি 1 বছর চাকরি করেছিলাম, উইদাউট পে ছিল, কিন্তু উনি ছুটি দিয়েছিলেন। অবশ্যই। আর পারমিশন নিয়ে ছুটি নিয়ে গেলে অত চাকরিতে অত ক্ষতি হয় না, ঠিক আছে। মেডিকেল লিভও নিয়েছিলাম, পয়সা পাইনি, কিন্তু কাজের কাজ আমার পড়াশোনাটা হয়ে গেছে, মানে হেল্পফুল ছিলেন। এবং আমি সেদিক থেকে আমার ইউনিভার্সিটি প্রফেসররা, যেমন ইউনিভার্সিটিতে রেগুলার, আমার তো রেগুলার কোর্স, এটা কোনো করেসপন্ডিং কোর্স ছিল না, রেগুলার কোর্সে মিনিমাম 75% তোমার প্রয়োজন হয়, রাখতে হয়। তো ওনারা আমার জন্য 50% করেছিলেন, 50% কর, তোকে আমরা অ্যালাই করবো, কোনো অসুবিধা নেই। তো দুদিক থেকে হেল্প পেয়েছি, পড়াশোনাটা হয়েছে, ডিগ্রি পেয়ে গেছিলাম, ফার্স্ট ক্লাসে পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা দাদা, আপনি তো দেশের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন, দেশের বাইরেও শুনেছি বেশ কিছু ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন, তো মোটামুটি কতগুলো দেশের ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন? দেশের ইউনিভার্সিটি তো বলতে গেলে মানে অনেকগুলোতে দিয়েছি, যদি তুমি পশ্চিমবঙ্গের কথা বলো, যাদবপুর ইউনিভার্সিটি আছে, বর্ধমান ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, মুম্বাইতে মুম্বাই ইউনিভার্সিটি আছে, আন্নামালা ইউনিভার্সিটি সেটাই আছে, দেন হায়দ্রাবাদ ইউনিভার্সিটি আছে, মাইসোর ইউনিভার্সিটি। তো এইসব অনেকগুলোতেই মোটামুটি এক একটা সেমিনারে বিভিন্ন জায়গাতে আমি টক দিয়েছিলাম। আর দেশের বাইরে আমি টক দিয়েছিলাম বলতে প্রথম 2005 সালে গেছিলাম মস্কো। তো মস্কোতে ওখানে 3টে ইউনিভার্সিটি বা 3টে ইনস্টিটিউটে টক দিয়েছিলাম, যার মধ্যে ইম্পর্টেন্ট ছিল ইনস্টিটিউট অফ স্পেকট্রোস্কোপি অফ ফিজিক্স মস্কো, লেবেডভ ইনস্টিটিউট অফ ফিজিক্স মস্কো, আর আরেকটা মোস্ট প্রায়োরি প্রোখোরভ ইনস্টিটিউট অফ ফিজিক্স মস্কো। তো ওখানে 3টেতে টক দিয়েছিলাম। আমি যখন পোস্ট ডক করতে যাই আমেরিকাতে ছিলাম, তখন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া টক দিয়েছিলাম। এটা ছাড়া মাঝে আমি গেছিলাম তোমার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। সো বেলগ্রেডেও ভিনচা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্স বা নিউক্লিয়ার এনার্জি, তো ওখানে টক দিয়েছিলাম। মোটামুটি হয়তো ফরেন কান্ট্রিতে মেবি আরো 6-7টা টক দিয়েছিলাম। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন দেশে লেকচার দিয়েছেন, তো বাইরে থাকাকালীন সেরকম কোনো মজার ঘটনা ঘটেছে কি? মজার ঘটনা বলতে কিছু এক্সপিরিয়েন্স তো আছেই। আমি যখন মনে পড়ে, আমি যখন মস্কোতে প্রথম টকটা দিতে যাই ইনস্টিটিউট অফ স্পেকট্রোস্কোপিতে, টক দেওয়ার আগে, টকটা ছিল বোধহয় দুপুর 2টো কি 2:30টার সময়, তো আমাকে লাঞ্চ করার জন্য নিয়ে গেল, আমি আর আমার বস গেছিলাম, আমার যে পিএইচডি গাইড, দুজন মিলে গেছিলাম। তো আমার মনে পড়ে একদিন গেছিলাম, ওরা আমাকে একটা প্রথমে স্যুপ খেতে দিয়েছিল। তো স্যুপটা দেখলাম অনেকটা আমাদের ওই বাড়ি চচ্চড়ির মতো, আলু ছিল, ফুলকপি ছিল, টমেটো ছিল, লাইট ইয়েলো কালার, আর তার মধ্যে কালো কালো ছোট ছোট কিছু পিস ছিল। তো অবভিয়াসলি আমার বস জিজ্ঞেস করলেন হোয়াট কাইন্ড অফ স্যুপ, ইজ ইট এ ভেজিটেরিয়ান স্যুপ অর ইজ এ নন ভেজিটেরিয়ান স্যুপ? ওনারা বললেন নন ভেজিটেরিয়ান স্যুপ। তো আমি জিজ্ঞেস করলাম হোয়াট আর দিস ব্ল্যাক পিসেস? তখন বললো ইট ইজ বিফ। তো আমরা বললাম যে আমরা তো বিফ খাই না। ওটা ওকে, নো প্রবলেম, ওটা তুলে নিয়ে চলে গেল। তো পরে দেখি ওই ডিশটাই ফেরত দিয়েছিল, কিন্তু বিফগুলো তুলে নিয়েছিল চামচে করে। তো আলটিমেটলি খেতে হয়েছিল, খিদে পেয়েছিল, ওটা খেয়েছিলাম। ওটা একটা রাশিয়ার, ওটা একটা ঘটনা। রাশিয়া আরেকটা ঘটনা ছিল যে আরেকটা ইনস্টিটিউট যখন খেতে গেছিলাম, তো ওরা একটা খাবার দিল, মানে ভেরি গুড লুকিং, একদম দেখলে মনে হবে হোয়াইট সাদা পেঁয়াজ পাওয়া যায় না, তো সাদা পেঁয়াজ হালকা করে কাটা, আর তার উপরে পুরো হোয়াইট ক্রিম দেওয়া। মানে আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু টেক ইট, তখন আমার অ্যাজ ইউজুয়াল আমার বস আগে থেকে জিজ্ঞেস করতো যে এটা কি ব্যাপার ছিল, এটা কি আছে? তখন বললো ইটস স্যালাড ফ্রম অক্টোপাস। তো অক্টোপাসের স্যালাড শুনে আর আমি খাইনি, ফেরত দিয়েছি। তো এই ঘটনাগুলো একদম নিঃসন্দেহে খুবই